দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। বর্তমান সময়ে আমাদের পরিবর্তিত জীবনধারা যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং কম পরিশ্রমের কারণে বিভিন্ন হরমোন এবং বিপাকজনিত সমস্যাগুলো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়েই কথা বলতে। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর সাজিদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাইফস্টাইল ও হরমোন বিপাকজনিত সমস্যা। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমাদের যে আজকের আলোচ্য বিষয় লাইফস্টাইল ও হরমোন বিপাকজনিত সমস্যা। আমরা যতটুকু এখন কিন্তু দেখছি যে আমাদের লাইফস্টাইলের কারণে কিন্তু হরমোনজনিত সমস্যা, মেটাবলিজম রিলেটেড প্রবলেমগুলো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। ডক্টর তানজিনা হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে এটার সাথে আসলে সম্পর্ক আসলে কি? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আমাদের শরীরে আসলে একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, যেটাকে বাংলায় দেহঘড়ি বলা হয়। একটা দেহঘড়ি অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত হরমোনগুলো তৈরি হয়। কিছু কিছু হরমোন আছে যেগুলো সকালবেলা ভোরবেলা অনেক বেশি তৈরি হয়, যেমন কর্টিসল, যেমন থাইরক্সিন। কিছু কিছু হরমোন আবার রাতের বেলা তৈরি হয়, যেমন গ্রোথ হরমোন। মানে সব কিছু একটা ছন্দ মেনে চলে। কিছু হরমোন আছে খাবার পরেই তৈরি হয়, যেমন ইনসুলিন। এরকম আমাদের খাদ্যাভ্যাস, ঘুম, আমাদের যে জীবনযাত্রা, আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের শরীরের যে গ্ল্যান্ডগুলো, গ্রন্থিগুলো, সেখান থেকে নানা ধরনের হরমোন তৈরি হয়। এখন আমরা যদি দেহঘড়ির বিপরীত দিকে চলতে চাই, আমাদের যে বায়োলজিক্যাল ক্লক সেটাকে যদি আমরা নষ্ট করে দিয়ে মানে ইচ্ছে মতো বিশৃঙ্খলভাবে জীবনযাপন করি, তার একটি নেতিবাচক প্রভাব তো অবশ্যই হরমোনের উপর পড়বে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে হরমোনজনিত নানা রকমের রোগ যে এত বেড়ে গেছে, টাইপ 2 ডায়াবেটিস বলেন, থাইরয়েডের সমস্যা বা ওবেসিটি, স্থূলতা এবং নানা ধরনের হরমোনের সমস্যা, স্ট্রেস হরমোন বেড়ে যাচ্ছে। এর পেছনে আসলে আমাদের এই দেহঘড়ির বিপরীতে চলার দায়ী মূলত। আচ্ছা, এটা তো আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড এই সমস্যাগুলো অনেক বেশি বেড়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটের পরিস্থিতিটা আসলে কেমন? বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতি আসলে আরও ভয়াবহ, কারণ প্রথমত আমাদের খাদ্যাভ্যাস খুব দ্রুত বদলাচ্ছে এবং আমাদের খাদ্যাভ্যাস, আমরা যে হোমমেড খাবার বা বাড়িতে তৈরি খাবারের পরিবর্তে খুব দ্রুত বাইরের খাবারের প্রতি ঝুঁকে গেছে অনেক বেশি। বিশেষ করে শিশু কিশোররা একেবারেই ঘরের তৈরি খাবার খেতে চায় না, তারা বাইরের ফাস্ট ফুড এবং বিভিন্ন কোমল পানীয় জাতীয় খাবারের প্রতি খুব আসক্ত, যেটা আসলে পশ্চিমা বিশ্ব এখন ওই জায়গাগুলো থেকে সরে আসছে। ওরা কিন্তু অর্গ্যানিক ফুড এবং যেসব নন সুগার, নন ফ্যাটি ফুডের দিকে ঝুঁকে পড়ছে, ভেগান হয়ে যাচ্ছে অনেকে পশ্চিমা বিশ্বে, কিন্তু আমরা কিন্তু আরও ওদিকে চলে যাচ্ছি। তো সেটা একটা বড় কারণ যে খাদ্যাভ্যাস খুব পরিবর্তিত হচ্ছে। আমাদের কায়িক শ্রমের আসলে কোনো জায়গাই নেই, সেটা একদম ছোট থেকে বড় যদি বলেন, যারা অফিস করে তাদেরও নেই, যাদের স্কুল কলেজে যায় তাদেরও খেলাধুলা বা মাঠ নেই যে খেলাধুলা করবে। আমাদের হাঁটার জায়গা নেই। শহরাঞ্চলে আমরা যারা থাকি, আমাদের ওই রিক্সা এবং গাড়িতে উঠে আমরা অফিস যাই, স্কুলে যাই, আবার রিক্সা এবং গাড়িতে উঠে বাড়িতে ফিরি। আমাদের একেবারেই কায়িক শ্রম হচ্ছে না, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঘুম আমাদের খুবই অপর্যাপ্ত, আমরা রাত জাগতে অভ্যস্ত, আমরা লেট করে খাবার খেতে অভ্যস্ত। যেখানে সারা পৃথিবীতে সন্ধ্যাবেলা ডিনার খাওয়া হয়, আমরা সেখানে রাত 11টা, 12টা, 1টার সময় আমি প্রায়ই শুনি রোগীদের কাছে যে তারা রাত 1টা, 2টার সময় ডিনার করেন। এটা কিন্তু এখন বাংলাদেশে খুব বাড়ছে এবং ঘুম হচ্ছে না, অপর্যাপ্ত ঘুম হচ্ছে, অনেক বেশি স্ক্রিন টাইম হচ্ছে। আর স্ট্রেস তো বলতে গেলে আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা শহর চলে এসেছে। তাহলে এই শহরে মানুষের স্ট্রেস থাকবে না তো কাদের থাকবে? আমাদের যে প্রচণ্ড রকমের মানসিক স্ট্রেস এই শহরের মানুষদের, সেটা আমাদের এই হরমোনাল এবং বিপাকীয় সমস্যার জন্য অনেকখানি দায়ী। আচ্ছা, ডক্টর সাজিদা সেলিম, আপনার কাছে একটু জানবো যে অফিসিয়ালি যদি কোনো ডেফিনেশন হয়, যেমন আমরা বলছি যে হরমোন এবং বিপাকজনিত সমস্যা, একটু যদি আমাদেরকে বলতেন যে এই হরমোন এবং বিপাকজনিত সমস্যা বলতে আসলে কি বোঝায়? জি, এখানে আসলে আমরা দুইজনই যে বিভাগে কাজ করি, বিভাগটা আসলে এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। তো ওই মেটাবলিজমকে বিপাকজনিত সমস্যা বলা হচ্ছে। তো এটা ওতপ্রোতভাবে জড়িত, আবার কিছু ক্ষেত্রে দূরত্বও থাকতে পারে, কিন্তু
যে বিশ্ব যেভাবে আগাচ্ছে এটা তো আর কেউ নিয়ন্ত্রণ করছে না, পরিস্থিতির সাথে একটার সাথে একটা যুক্ত হয়ে হয়ে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। ক্রমশ বিপাকজনিত সমস্যা মানে মেটাবলিক ডিজিজগুলোর রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এই রোগের চিকিৎসার ব্যয় খুব বেড়ে যাচ্ছে, মৃত্যু হার বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর যে ব্যাপক উন্নতি হয়েছে উন্নতির মধ্যে একটা উন্নতি হলো যে জীবাণু ঘটিত রোগগুলোকে কিন্তু অনেকগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মারাত্মক মারাত্মক বহু রোগ কিন্তু নাই এখন, খালি আমরা ইতিহাস জানি, বাস্তবে নেই। আবার যেমন কোভিড-19 মহামারী হয়ে গেল, এটা কিন্তু সহসা হবে না, আবার হয়তো 100 বছর পরে হবে। আমাদের এখানে আনলাকিলি মানে চরম দুর্ভাগ্যজনকভাবে হামে এতগুলো শিশু মারা গেল, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে হবে না হয়তো। কিন্তু তা বাদ দিলে 12 মাসই যে সমস্যাগুলোর মধ্যে আমরা বসবাস করছি সেগুলো হয় হরমোনজনিত অথবা বিপাকজনিত। এখানে আমি আরেকটা জিনিস আপনাকে যারা শুনছেন তাদেরকে পরিষ্কার করার জন্য বলি, সারা পৃথিবীতেই মৃত্যুর কারণের মধ্যে সবার উপরে কিন্তু রয়ে গেছে হৃদরোগ এবং স্ট্রোক। এবং এই হৃদরোগ এবং স্ট্রোক সেটা যদি ইসকেমিক হয়, এই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক যেটা রক্তনালী ছিঁড়ে গিয়ে মানে হেমোরেজিক স্ট্রোক নয়, এইগুলোর ক্ষেত্রে এরা কিন্তু বিপাকজনিত সমস্যা। তো অনেকেই বুঝতে চান না, কারণ এটার পিছনে রয়ে গেছে রক্তের কোলেস্টেরল বেশি হয়ে যাওয়া এবং তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, সেজন্যই কিন্তু ঘটনাটা ঘটেছে। এটা পুরাপুরি 100% কিন্তু বিপাকজনিত সমস্যা। তাহলে এইগুলো যদি সব ঢুকে যায় সারা পৃথিবীর, আপনি দেখবেন যে এখন যতগুলো রোগী আছেন তাদের 80 থেকে 85% হয় হরমোন অথবা বিপাকজনিত রোগে আক্রান্ত। যতগুলো মানুষ মারা যাচ্ছেন তাদের মধ্যে এই সমস্যা আরও বেশি। কিন্তু আমরা কিন্তু আজকের আলোচনা থেকে হয়তো অনেকে শুনবেন, কিন্তু আমরা কিন্তু ওভাবে ভাবতে অভ্যস্ত নই অনেকে। তাহলে এই ভাবনাটা ভাবা দরকার, কারণ আমরা যদি সমস্যাটা মূল্যায়ন না করি পরবর্তী পদক্ষেপে মানে সমাধানের দিকে যেতে পারবো না। বাংলাদেশে যেটা ডক্টর তানজিনা খুব ভালো করে বলেছেন যে আমরা কিন্তু অন্য অন্য দেশের তুলনায় খুব চরম নাজুক অবস্থায় আছে। আমরা যদি ডায়াবেটিসের কথাই বলি, আমাদের যদি 20 কোটি বাংলাদেশি মানুষ হয় বিভিন্ন বয়সের মিলে, 2 কোটির কাছাকাছি ডায়াবেটিসের রোগী, যেখানে সারা পৃথিবীতে ডায়াবেটিসের রোগী কিন্তু 89 কোটি, 2 কোটি বাংলাদেশে। কি ভয়াবহ অবস্থা দেখেন। তার মধ্যে ইউরোপের যারা যে দেশের যে জেটগুলো তাদের নাগরিকদের সুস্বাস্থ্য শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, সেখানে কিন্তু ডায়াবেটিসের রোগীর সংখ্যা বৃদ্ধির হার তারা লাগাম ধরতে পেরেছে, সীমিত করতে পেরেছে। কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে ডায়াবেটিসের রোগীর সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে, বাংলাদেশ তার মধ্যে একটা। এবং এর পিছনে কিন্তু কারণ এটি, আজকে যে আলোচনার বিষয় যে লাইফস্টাইল জীবনযাপন পদ্ধতির ত্রুটি বলাই ভালো। কারণ আমি আবারও প্রফেসর তানজিনার সাথে তাল মিলিয়ে বলি, আমাদের ডায়াবেটিসের রোগীর ঝুঁকি এত বেশি কেন, হৃদরোগের ঝুঁকি এত বেশি কেন? আপনি যদি ইন্ডিয়া বা অন্য দেশের সাথে মিলান দেখবেন যে বাংলাদেশি মানুষদের মধ্যে অল্প বয়সে হৃদরোগের জনিত মৃত্যুর হার বেশি। আর ডায়াবেটিস তো অল্প বয়সে টাইপ 2 ডায়াবেটিস পৃথিবীর বহু দেশের মানুষ দেখেই না, কিন্তু আমাদের এখানে 6, 7, 8 বছর বয়সে এখন কিন্তু আমরা এক্স্যাক্টলি আমরা টিনেজার এবং খুব কম বয়সী স্কুল বাচ্চাদের মতো কিন্তু আমরা এখন দেখি। এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু এটা হলো জীবনযাপন ব্যবস্থাপনার চরম ক্ষতিকারক প্রভাব পড়ছে এই যে বাড়ন্ত ছেলে মেয়েদের উপরে। এখন একটা ছেলে 8-9 বছরে ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেল, তাহলে কী করে আমরা ভাবতে পারবো যে উনি 90 বছর বাঁচবেন? কারণ যদি 50 বছরেও ডায়াবেটিস ধরা পড়ে, উনি যদি পুরুষ হন 6.5 বছর, মহিলা হলে 4.5 বছর 5.5 বছর আয়ু কমে যাবে। যার 10 বছরে ডায়াবেটিস ধরা পড়েছে টাইপ 2, তার পক্ষে কোনোভাবেই কিন্তু 70 বছরও পৌঁছা সম্ভব নয়। তাহলে কোথায় গিয়ে আঘাত করছে দেখেন। তাহলে আমাদের কিন্তু এখনই জীবনযাপন সংক্রান্ত যে ত্রুটিগুলো রয়ে গেছে ঠিকঠাক মতো বুঝে সংশোধনের উদ্যোগ নিতে হবে। তাহলে সেগুলো আমি খাবার নিয়ে আর একটু স্পষ্ট করে বলি, জীবনযাপনের পোড়া কেন্দ্রে তো এখানে রয়ে গেছে। আমাদের খাবারের ঝুঁকিটা কোথায়? সবচেয়ে বড় ঝুঁকি হলো আমরা এখনও শর্করা নির্ভর খাদ্যাভ্যাসের মধ্যে রয়ে গেছি। মানে আমি 2 বার 3 বার 4 বার খাই, প্রধানত শর্করাই খাই। মানে ভাত, রুটি, পাউরুটি, রসগোল্লা, চমচম। এই যেমন আমের মৌসুম চলছে, ব্যাপক আম খাচ্ছেন। ফল খাওয়া বলতে সারা পৃথিবী কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিকমেন্ডেশন যে সপ্তাহে কমপক্ষে 3 দিনের বেশি ফল খেতে হবে। কিন্তু এরকম নয় যে সিজনাল ফল এবং যেগুলো মিষ্টি সেগুলো খাবে। ফল খাওয়া বলতে 12 মাসই খাবেন, যেগুলো কম মিষ্টি সেগুলো খাবেন। কিন্তু আমাদের বিশেষ করে ডায়াবেটিসের রোগী কিন্তু আম অতি প্রিয় একটা ফল। তাহলে এগুলো কিন্তু আবারও ঝুঁকি বাড়াচ্ছে। কিন্তু দেখেন বাংলাদেশের মানুষের যখন আমাদের খুব অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল
তখন শুধু ভাত বা ভাত কোনো রকমের অন্য কিছু দিয়ে খেতেন। এখন কিন্তু কিছু কিছু উন্নতি হয়েছে, কিন্তু আমাদের যে বুদ্ধিমত্তার যে এটা সুস্বাস্থ্য কেন্দ্রিক হবে, এইখানে উন্নতির ঘাটতিটা রয়ে গেছে। তাহলে যারা আসলে আমরা উন্নতি বলতে আমরা যদি বলি যে আমরা আধুনিক জীবন যাপন করছি, কিন্তু সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যকর হচ্ছে না। এখানে আধুনিক বলাটারও একটু ঝুঁকি আছে। আধুনিক যেটা হবে, আমরা আধুনিকের একটা বিকৃত রূপ এখানে ফলো করছি। ম্যাডাম কিন্তু একটু আগে বলেছেন যে উন্নত বিশ্ব, কিন্তু আমরা যে খাবারগুলো ওদের কাছ থেকে নিয়েছি মনে করে খাচ্ছি, ওরা কিন্তু এগুলো করছে না। কিন্তু সারা পৃথিবী কিন্তু তাদের, আবারও বলছি খুব স্পষ্ট করে, একটা রাষ্ট্র কি গুরুত্ব দিবে? নাগরিকের সুস্বাস্থ্য 1 নম্বর গুরুত্ব, সুশিক্ষা 2 নম্বর গুরুত্ব। আমাদের এখানে কিন্তু নাগরিকের নিজের মনেও নাই, সমাজের মনেও নাই, রাষ্ট্রের মনেও নাই যে নাগরিকের সুস্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। তার বিনিময়ে হচ্ছে কি, টাকা হচ্ছে, বাড়ি গাড়ি হচ্ছে, কিন্তু সুস্বাস্থ্য হচ্ছে না। এবং ওই টাকা খরচ করে আমরা বরং অস্বাস্থ্য ডেকে আনছি। মানে আমি এই কোমল পানীয় কিনে খাচ্ছি, প্রচুর সরকার জাতীয় খাবার কিনে খাচ্ছি, চর্বি জাতীয় খাবার কিনে খাচ্ছি, এবং পরবর্তী ওষুধ কেনার জন্য নিজেকে প্রস্তুত করছি। এভাবে কিন্তু আগাচ্ছি। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও বিস্তারিত আলোচনা করা উচিত, আলোচনা করব। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর শাহাদাত সেলিম, আপনার কাছে এখন একটু জানতে চাইবো, যেমনটা আপনি বলছিলেন যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ওভারকাম করতে হবে, এবং এক্ষেত্রে গুড প্যারেন্টিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আসলে সবসময় স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলে থাকি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা রয়েছে তাদেরকে আমরা দোষারোপ করে থাকি, কিন্তু ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা কিন্তু আমাদের অনেক বেশি দরকার। এক্ষেত্রে আপনার মতামত কি? জি, আমাদের বাংলাদেশের পারিবারিক কিছু আমরা ছোটোখাটো অনুষ্ঠান করি, সামাজিক অনেকগুলো অনুষ্ঠান করি। এটা কিন্তু সকল পরিবারে বছরে 2টা 3টা 4টা থেকে থাকে, যেমন জন্মদিন থেকে শুরু করে বিয়ে শাদী। তো যদি পরিবার থেকে শুরু করি, যে যদি আমরা প্রাত্যহিক যে খাবারটা গ্রহণ করি, সেটা তো যে ছেলে বা মেয়ে বাপ মার হাত থেকেই কিন্তু শিখে প্রথমে। তো আমি একটু আগে যেটা বললাম যে সুস্বাস্থ্যের যে ভাবনাটা বাবা মার মাথায় যদি না থাকে, তাহলে কিন্তু সন্তান এটা পেল না কিন্তু। আর আমাদের বাংলাদেশের কোনো ক্লাসেই কিন্তু সুস্বাস্থ্য নিয়ে তেমন কিছু বলা হয় না। তাহলে যা কিছু শিখছে সে কিন্তু পরিবার থেকে শিখছে। এখন এখানে বাবা মা যা বলে শেখাবে, তার চেয়ে ছেলেমেয়েরা বেশি দেখে শিখবে। আর রান্না তো তার ভিতরে ঢুকে যাচ্ছে, যাই রান্না করছে। এখন আমরা যদি যে কোনো একটি পরিবারের একদিনের খাবারের হিসাব নেই, দেখব যে এটা ভয়াবহ রকম একটা শর্করার আবর্জনাতে তৈরি হয়েছে। কিন্তু আমি একটু আগে যেটি বললাম যে উৎসব মুখর পরিবেশ, আমাদের এখানে কিছু খুব ভয়ঙ্কর শব্দ প্রচলিত আছে, মেটাবলিক মানে বিপাকীয় এই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। অনেকে এসে বলে কি, আমি তো রিচ ফুড খেয়েছি। তো রিচ ফুড কি? বিরিয়ানি, পোলাও। তো আমি একদম সহজ করে বলার জন্য বলি, আমি একজনকে বললাম যে আপনি মনে করেন আপনার ছেলের বিয়ের অনুষ্ঠান করবেন, তো আপনার অনেক টাকা আছে, আপনি রিচ, তাহলে এই আপনার টাকার সাথে তাল মিলিয়ে সবচেয়ে ভালো খাবার কি করতে পারেন? বেগুন ভর্তা দিতে পারেন, টাকি মাছের ভর্তা দিতে পারেন, মাছের মাথার মুড়ি ঘণ্ট দিতে পারেন, সাদা ভাত দিতে পারেন, ডাল দিতে পারেন। উনি বলে, আরে এ তো বিশাল খরচ হবে, তার মধ্যে সস্তায় কী করতে পারেন? বিরিয়ানি করতে পারেন। এই যে দৃষ্টিভঙ্গি দেখেন কোথায় নেমে গেছে, ভয়ঙ্কর রকমের নিম্নমানের নিম্ন খরচের টাকাটাকে রিচ ফুড বলছি আমরা। এই দৃষ্টিভঙ্গি উল্টায় ফেলতে হবে। এটা কিন্তু ভয়ঙ্কর রকম এবং খুবই দরিদ্র একটা খাবার। এটা কিন্তু মানুষের, বাংলাদেশে আপনি জিজ্ঞাসা করে যদি বলেন যে আপনি রিচ ফুড খেয়েছেন, হ্যাঁ আমি তো বিরিয়ানি খেয়েছি, নীল খেতে তেহারি বেছে 40 টাকা দিয়ে, ও তো 2টা সিঙ্গারার দামই 40 টাকা, বলে রিচ ফুড খেয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে আসলে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। ডক্টর তানজিনা হোসেন, আপনি বলছিলেন যে আমাদের যে খাদ্যাভ্যাস একেবারেই ঠিক নেই। যেরকমভাবে আমরা বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমরা ঘুমাচ্ছি না, একইভাবে কিন্তু বায়োলজিক্যাল যে সিস্টেম আমাদের শরীরের, সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে খাবার খাচ্ছি না। একটু জানতে চাই যে আসলে একজন ডায়াবেটিক পেশেন্ট বা একজন নন ডায়াবেটিক পেশেন্টও যারা রয়েছেন, তাদের আসলে ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে, সেটা ডায়াবেটিস থাকুক আর না থাকুক, আসলে ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ। মানে একটা শৃঙ্খলাপূর্ণ জীবন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। মানে আমি আগেই বলেছি যে সকালে নাস্তা সকালেই খাওয়া, রাতের খাবারটা রাতে আর্লি খাওয়া,
টাইমগুলো মেনটেন করা, বিশৃঙ্খলভাবে খাওয়া যেটা হয় সেটা কিন্তু আমাদের বিপাক ক্রিয়ার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলেই। তো যেটা বলছিলাম যে আমরা সাধারণত সকালে উঠে যে একটা ভালো হেলদি ব্রেকফাস্ট খেতে হয় এবং সকালে খাবারটা কিন্তু বিপাকের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সকালবেলায় আমাদের সমস্ত মেটাবলিজমের স্টার্ট হয়, আমাদের সমস্ত হরমোনসগুলো তৈরি হয় বেশিরভাগ সকালবেলাতেই, এবং সকালবেলার যে ক্যালোরি রিকোয়ারমেন্ট এবং সকালবেলা যে আমাদের খাবারটা ওইটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ আপনি দেখবেন শহরের মানুষ আসলে সকালবেলা খুব ভালো খায় না, মানে 1 কাপ চা 2টো বিস্কিট খেয়ে চলে যায় অফিসে, গিয়ে ওখানে গিয়ে অনেকক্ষণ পরে হয়তো যেটা সিঙ্গারা সমুচা ফাস্টফুড যাই পাওয়া যায় সেটাই খেতে চেষ্টা করে। মাঝখানে সকালের খাবার এবং দুপুরের খাবারের মাঝখানে ডায়াবেটিস থাকুক বা না থাকুক, আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করে রাখতে চান তাহলে মাঝখানে অবশ্যই একটা খাবার খেতে হবে, যে খাবারটা খাওয়ার কারণে আপনাকে ওই যে লাঞ্চের খাবারটা বেশি না খেলেও চলবে, কিন্তু সেটাও আমরা আসলে ওভাবে করে মেনটেন করি না। আচ্ছা, আমি এই জায়গাটা একটা প্রশ্ন করতে চাই, যেমনটা আপনি বলছেন যে আমাদের সুস্থতার জন্য ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা দেখেছি যে ওজন নিয়ন্ত্রণের জন্য এবং তার ব্লাড সুগার কন্ট্রোলের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং এই ডায়েটটা তারা ফলো করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বিভিন্ন ধরনের ডায়েট আছে, বিভিন্ন ধরনের ডায়েটের নানা রকম উপকারিতাও আছে, কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ব্যালেন্স ডায়েটটা আমরা প্রতিদিন যদি মেনটেন করতে পারি তাহলে সেটার চাইতে ভালো ডায়েট আর কিছু হয় না। এটা আসলে একজন পুষ্টিবিদ আরও ভালো হয়তো বলতে পারবেন, এবং উচিত হচ্ছে আমাদের যেই পুরো ডায়াবেটিস এবং বিপাকজনিত যে সমস্যাগুলো, এটার মধ্যে পুষ্টিবিদের একটা বড় ভূমিকা রয়েছে, তারা এখানে বড় ভূমিকা রাখতে পারেন। সেই ক্ষেত্রে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই খাওয়া ভালো, এবং সব কিছুতে ক্যালোরি মেপে কোন খাবারটা ভালো। ব্যালেন্স ডায়েট বলতে বোঝা যায় কত % শর্করা হবে, কত % ফ্যাট হবে, কত % প্রোটিন হবে, সব ধরনের খাবারই আমাদের জন্য জরুরি, কোনোটাই বাদ দেওয়া জরুরি নয়। এবং এই প্রসঙ্গে আমি বলে নিই, আমাদের অনেক রোগীরা বলেন যে আমি তো আসলে সারাদিন খাই না, আমি সকালে নাস্তা খাই না, আমি রাতের খাবার বাদ দিয়ে দিয়েছি, আমি কিছুই খাই না সারাদিন, তাও তো আমার ওজন কমে না। আসলে এভাবে ওজন কমবে না। আসলে ওজন কমবে তখনই যখন, আমি রোগীদের বলি যে ডায়েট করা মানে আসলে না খেয়ে থাকা নয়, ডায়েট করা মানে সঠিক জিনিসটা খাওয়া, এটা আপনাদের বুঝতে হবে। মানে না খেয়ে থাকার নাম তো ডায়েট নয়। না, ডায়েট করা মানে কোন সময় কোন জিনিসটি খাবেন সেটা স্পষ্ট করে বুঝতে পারা এবং খাবার নির্বাচন করতে পারা। আপনার সামনে যখন একটা আপেল রাখা হবে আর একটা সিঙ্গারা রাখা হবে, তখন আপনি কোন খাবারটা নির্বাচন করবেন সেটাই হচ্ছে ডায়েটের মূল মন্ত্র। পুষ্টিবিদরা এটা হয়তো আরও ভালো বলতে পারবেন। তো এই জিনিসটাতে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। কিছুক্ষণ আগেই ডক্টর সেলিম বলছিলেন যে আমরা ভালো খাবার বলতে আসলে কি বুঝি, আসলে এগুলো তো ভালো খাবার নয়। এবং আপনি যদি আপনার বাড়িতে দাওয়াত করে আপনি তাদেরকে মাছ ভাত খেতে দেন, তাহলে কিন্তু এটা আপনার বদনাম হয়ে যাবে যে ওর দাওয়াত করলো কিন্তু সে তো পোলাও রোস্ট করলো না। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু ভালো খাবারই দিতে চেয়েছিলেন, মাছ ভাত তো ভালো খাবার, মাছ সবজি ভাত দিয়েছিলেন, ওটা কিন্তু এক্সপেন্সিভ খাবারও বাংলাদেশে, তাই না? কিন্তু আপনার সুনাম হবে না, আপনার বদনামই হবে যে আপনি পোলাও রোস্ট রেজালা দিতে পারেননি। তো এইখানে মানসিকতার একটা বড় আপনার কাছে রিচ ফুড মানেই হচ্ছে যে রিচ ইন ক্যালোরি, রিচ ইন ক্যালোরি। হ্যাঁ, কিন্তু ভালো খাবার কোনটা সেটা সম্পর্কে আমাদের আইডিয়াটা ভুল আছে। এবং অনেক বাড়িতেই বলা হয় যে আমরা সবসময় আসলে ভালো খেয়ে অভ্যস্ত। ভালো খেয়ে অভ্যস্ত মানে কি? আসলে আমরা অনেক মাংস খাই বা অনেক তৈলাক্ত খাবার খাই, এটাতে আমরা অভ্যস্ত। এবং যারা সবজি খায়, যারা মাছ খায়, তাদেরকে আমরা ধরে নিই যে তারা আসলে ভালো খায় না। তো আমাদের টোটাল মানসিকতাটাই আসলে উল্টো দিকে চলছে। আচ্ছা, এই ধরনের রোগী নিশ্চয়ই আপনি ডিল করে থাকেন, তাদেরকে কিভাবে আসলে কাউন্সিলিং করে থাকেন? আমাদের এটা একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট, যেখানে একজন পুষ্টিবিদের ভূমিকা থাকে, একজন হেলথ এডুকেটরের ভূমিকা থাকে। অনেক সময় এটা পারা যায় না, তখন আমাদের নিজেদেরই কাউন্সিলিং করতে হয়। এবং বিশেষ করে যারা আমার প্রাইভেট প্র্যাকটিসে দেখা যায় পুরনো ঢাকার মানুষ, কিছু কিছু এলাকার মানুষ আছেন, চিটাগাংয়ের মানুষ, হ্যাঁ, সিলেটের মানুষ, তারা খুব ভালো খাবার খেতে পছন্দ করেন। ভালো খাবার মানে হচ্ছে যে বিরিয়ানি। এবং আমি এরকমও শুনেছি যে তারা সকাল বিকাল পোলাও বিরিয়ানি খেয়ে থাকেন। তো তাদেরকে আমি তখন বোঝানোর চেষ্টা করি যে আসলে এটা ভালো খাবার নয়, এটা আসলে মন্দ খাবার, এবং ভালো খাবারগুলো আপনাকে নির্বাচন করতে হবে। সেই একই উদাহরণ দিয়ে রাখি, আপনার সামনে দুটো খাবার দেওয়া হলো,
আপনার সামনে ভাত মাছ সবজি দেওয়া হলো একটা প্লেটে, আরেকটা প্লেটে বিরিয়ানি দেওয়া হলো, আপনাকে ওইটা বাদ দিয়ে ভাত মাছ সবজিটা যদি খেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ভালো খাবার খাচ্ছেন এবং আপনার মানে স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। এভাবে করে তাদেরকে কাউন্সেলিং করতে হয়। আচ্ছা, অর্থাৎ আমাদের নিজেদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে, সেটা আমার ঘরেই হোক এবং সেটা অফিস আদালত যেখানে হোক না কেন, ব্যক্তিগতভাবে সচেতন থাকার মাধ্যমে কিন্তু আমরা সুস্থ থাকতে আপনি পারবো। একটু প্যারেন্টিং এর কথা বলছিলেন, প্যারেন্টদেরও একটা ভুল আইডিয়া আছে যে আমার বাচ্চাকে আমি ভালো খাবার খাওয়াবো। ভালো খাবার বলতে কিন্তু ওনার চিকেন ফ্রাই, বার্গার এগুলো বোঝান। হ্যাঁ, কিন্তু আসলে সন্তানকে যে ভালো খাবারে অভ্যস্ত করা, প্রতিদিন শাকসবজি খাওয়ানো, মাছ খাওয়ানো সপ্তাহে অন্তত 3 দিন, বা হচ্ছে ফ্রুটস, কাঁচা সবজি, ফলমূল খাওয়ানো, এই অভ্যাসটা করার চাইতে তারা মনে করেন আমি তো অ্যাফোর্ড করতে পারি, আমি তো আমার সন্তানকে ভালো খাবার খাওয়াতে পারি, তাহলে ওয়াই নট পিৎজা, ওয়াই নট বার্গার, কেন আমি আমার চিকেন মনে হয় ফ্রাই খাবারের এই যে বিষয়টা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে কাউন্সিলিং করার বিষয়টা অনেক বিস্তর আলোচনা, আরও জানার চেষ্টা করবো। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। ডক্টর তানজিনা হোসেন, আপনি বলছিলেন যে প্যারেন্টিং এর বিষয়টি, যেখানে বাচ্চাদেরকে যদি আমরা একটা ভালো ধারণা দিতে পারি যে আসলে কোনটা গুড ফুড, কোনটা আসলে অ্যাভয়েড করা উচিত, এই সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। এটা একেবারে ছোটবেলা থেকে তৈরি হয়। অনেক মায়েরা বলেন যে আমার বাচ্চা তো মাছ খায় না, আমার বাচ্চা তো আসলে মাংস ছাড়া কিছু খায় না, আমার বাচ্চা কখনো শাকসবজি খায় না। কিন্তু সেই বাচ্চা ওটা শিখলো কোথা থেকে? সে তো আর বাইরে কোথাও যায়নি, সে তার বাড়ি থেকেই এই শিক্ষাটা গ্রহণ করেছে। তাহলে একদম যখন ছোট থাকে তখন থেকেই আমাদের প্যারেন্টিংয়ে কিছু ভুল থাকে। যেমন আমরা বাচ্চাদের নিয়ে একসাথে খেতে বসি না, কিন্তু সবসময় বাচ্চাকে আলাদা খাওয়ানোর চেষ্টা করি, টিভি দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করি, এবং আমরা মনে করি যে বাচ্চাদের পেট ভরাতে পারলেই হলো। কোনোভাবে যদি আমরা 1 প্লেট ভাত খাওয়াতে দিতে পারি তাহলে বাচ্চার পেট ভরবে এবং তাতেই বাচ্চা বড় হবে, কিন্তু আসলে তা নয়। এই বাচ্চাদের মানে ফুড হ্যাবিটটা তৈরি করার পিছনে বাবা মায়ের যে মানসিকতা, সেটা পরিবর্তনের দরকার আছে। একেবারে ছোটবেলা থেকে আমাদের উচিত বাচ্চাকে নিজের সবার সাথে টেবিলে বসিয়ে খাওয়া। সবাই যে খাবারটা খাচ্ছেন, ওই দিন হয়তো করলা ভাজি হয়েছে, ওই দিন হয়তো ছোট মাছ হয়েছে, টাকি মাছ হয়েছে, মলা মাছ হয়েছে, সবাই যা খাচ্ছে সেটাই কিন্তু খাওয়াতে হবে। এমন না যে বাচ্চার জন্য আলাদা তৈরি করবে। কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন যে বাচ্চার জন্য আলাদা করে মাংস রান্না হচ্ছে, বাচ্চার জন্য আলাদা করে খাবার তৈরি করা হচ্ছে, বাচ্চাকে আমাদের পারিবারিক খাবারে অভ্যস্ত করা হচ্ছে না। এটা একটা বড় ভুল, যেটা ছোটবেলা থেকে বাচ্চা মনে করে যে আমি ওই খাবারটা খাবো, অন্যরা ওগুলো খাবে। আর আরেকটা হচ্ছে বাচ্চাকে নিজের হাতে খেতে দেওয়া, সেটাও কিন্তু আমাদের দেশে খুব কম হয়। যে ছোটবেলা থেকে ওই যে বললাম যে ঠেসে ঠেসে খাওয়ানোর একটা অভ্যাস তৈরি হয়, সেটা না করে যদি বাচ্চা নিজে টেবিলে বসে অনেকগুলো খাবার সামনে আছে, সবজি আছে, ফ্রুটস আছে, ডাল আছে, মাছ আছে, সে নিজে বেছে বেছে একটা একটা করে চয়েস করে করে খেতে শেখে, সেটাতে খাওয়া শেখাটা হয়। এই ভুলগুলোর কারণে দেখা যায় যখন স্কুল গোয়িং হয় সে, তখন সে আর ওই পারিবারিক খাবারগুলো খেতে চায় না। বেশিরভাগ বাবা মা বলেন, মায়েরা বলেন আমাকে যে টিফিনে আর ওকে অন্য খাবার দিলেও খায় না, ফেরত নিয়ে আসে। আমরা যদি ফাস্ট ফুড দেই, আমরা যদি চিকেন ফ্রাই করে দেই, নুডলস করে দেই, তাহলে স্কুলের ভূমিকাটা আসলে কতটুকু? আমার এখানে মনে হয় স্কুলের ভূমিকা এই একটা যে বড় বাচ্চাদেরকে ভূমিকা আছে। টিফিন দেওয়া হচ্ছে স্কুল থেকে, যদি আমি যতটুকু জানি ঢাকা শহরে এমন অনেক স্কুল আছে যেখানে স্ট্রিক্টলি বলা থাকে যে হেলদি ফুড নিয়ে আসতে হবে অ্যাজ এ টিফিন। হ্যাঁ হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। স্কুলের টিচারদেরও একটা ভালো ভূমিকা আছে এখানে, যে বাচ্চাদেরকে শেখানো যে কোনটা হেলদি ফুড, কোনটা আনহেলদি। এবং স্কুলে যদি বলা হয় যে না আপনারা বাড়ি থেকে তৈরি করে দেবেন, কেনা খাবার দেবেন না, এরকম করে যদি কাউন্সিলিং করা হয় তাহলেও খুব ভালো হয়। মাঝে মাঝে কিছু কিছু স্কুলে, আমি আমার মেয়ে যে স্কুলে পড়ি ওখানে মাঝে মাঝে কিছু ফুড ফেস্টিভ্যাল হয়, ওখানে বিভিন্ন কালারের ফ্রুটস রাখা হয় এবং শেখানো হয় যে এটাতে এরকম ভিটামিন আছে, ওটা খাওয়া উচিত, এটা দুধটা খাওয়া দরকার, ডেইরি প্রোডাক্ট খাওয়া দরকার, এরকম করে ফুড ফেস্টিভ্যালেও অনেক সময় শেখানো হয়। তাহলে শেখানোটা আসলে শুধু বইপত্র দিয়ে হয় না, শেখানোটা আমাদের প্রতিদিনের যে কাজ, সেটা দিয়েও কিন্তু আমরা বাচ্চাদের শেখাতে পারি। টিচাররা শেখাতে পারেন, বাবা মায়েরা শেখাতে পারেন, সবাই শেখাতে পারেন। জি, ডক্টর সাজেদা সেলিম, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে আমরা কথা বলছি যে লাইফস্টাইলের সঙ্গে বিভিন্ন হরমোন এবং বিপাকজনিত যে সমস্যাগুলো রয়েছে, বিপাকজনিত সমস্যার সাথে স্থূলতা বা অতিরিক্ত ওজনের কোনো সম্পর্ক রয়েছে কিনা? এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন পৃথিবীর বহু দেশে বহু মানুষের দৈহিক স্থূলতার সংখ্যা আমরা জানি, কিন্তু বাংলাদেশ কিন্তু
ক্রমশ বেশি সংখ্যক স্থূলদেহী মানুষের মানে মোটা মানুষের দেশে পরিণত হচ্ছে। এবং এখানেও কিন্তু প্রথম আক্রান্ত গ্রুপও কিন্তু ওই স্কুল কলেজ গোয়িং ছেলে মেয়েরাই। সেখানে আবারও একটা আমরা সরল অঙ্কটা ভুলে যাই। যেমন একটু আগে প্রফেসর তানজিনা বলছিলেন যে অনেকেই বলছে যে আমি তো সকালে খাই না, দুপুরে খাই না বা রাতে খাই না, মানে ওজন কমাবার জন্য বিভিন্ন সময় খাওয়া বাদ দিয়ে বসে আছেন। ওজন কমছে না, কিন্তু ওনার চলন ক্ষমতা হারিয়ে ফেলছেন, নড়াচড়া করতে পারেন না। এখানে যে ভুলটা হচ্ছে যে এক একটা ছেলে এক একটা মেয়ে বিভিন্ন বয়সের, কাজের ধরন বিভিন্ন থাকতে পারে, তার সাথে মিলিয়ে কিন্তু ক্যালোরির চাহিদা কম বেশি হবে। কিন্তু আমি কতটুকু খেলাম আর কতটুকু খরচ করলাম সেটাই কিন্তু আলটিমেটলি প্রভাব ফেলবে যে আমি মোটা হব না চিকন হব। তাহলে দিন শেষে যদি আমি যা খেয়েছি তার চেয়ে বেশি খরচ করে ফেলতে পারি, ওজন কমতে থাকবে। আর আমি যা খেয়েছি তার চেয়ে কম খরচ করি, দেহে জমা হতে থাকবে। এবং এখানে খাবারের যে এটা শৃঙ্খলা, আমি কয়েকবার আলোচনায় এসেছে, আমি ওটা একটু পরিষ্কার করি। গবেষণায় দেখা গেছে যে যারা ওজন কমাতে ব্যর্থ হন, এটা কিন্তু ব্যর্থতার হার অনেক বেশি। বিশেষ করে যারা নাস্তা করেন না সকালে ঠিকমতো, তারা কেউই ওজন কমাতে পারছেন না। তাহলে দেখুন, এটা কিন্তু বাংলাদেশে এখন লক্ষ লক্ষ মানুষ সকালে হয় নাস্তা করেই না, করলেও ঠিকমতো করে না। তাহলে এরা কিন্তু ক্রমশ দৈহিক স্থূলকায় মোটা ছোটা মানুষে পরিণত হচ্ছে। এখন মোটা হলে সমস্যা কী? তাহলে আজকের মোটা মানে কালকের ডায়াবেটিসের রোগী, হিসাবটা খুব সহজ সরল। কিন্তু এটা পুরুষ মহিলা সবার জন্য সত্য। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আজকের মোটা মানে পিএমও যে নতুন নাম হয়েছে, পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, তার রোগী। আর এই পিএমএসের রোগী কিন্তু যখন গর্ভধারণ করবে সে জেস্টেশনাল ডায়াবেটিসের রোগী। এইখান থেকেই কিন্তু আরও ভয়ঙ্কর একটা ধারাবাহিকতা তৈরি হবে। ওই যে মাটি, তার সন্তান পেটে, ওনার ব্লাড সুগার বেশি, উনি নিজের মৃত্যুর ঝুঁকি বেড়ে গেছে, সন্তানের মৃত্যুর ঝুঁকি বেড়ে গেছে। এটা কিন্তু এখনকার সমস্যা। কিন্তু যদি ঠিকঠাক মতো সন্তান প্রসব করেনও, এই সন্তানটির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40% বেড়ে গেল। কিন্তু এই সন্তানটি যদি মেয়ে হয়, তার কিন্তু আবারও পিএমএস হওয়ার ঝুঁকি তৈরি হলো। এবং তারও কিন্তু আবার যে সন্তান হবে তারও মধ্যে কিন্তু আবারও ডায়াবেটিসের একটা বংশানুক্রমিক ধারা তৈরি হয়ে গেল। দেখেন দৈহিক স্থূলতা কোথায় নিয়ে যাচ্ছে। আবার আপনি দেখবেন যে বহু মোটা মানুষ দূর থেকে দেখবেন যে হাঁটতে কষ্ট হচ্ছে, হাঁটু ব্যথা মনে হচ্ছে, কোমর ব্যথা মনে হচ্ছে। এখন কোটি কোটি বাংলাদেশের মানুষ, অন্য দেশেও আছে, কোটি কোটি মানুষ কিন্তু বিভিন্ন অস্থি সন্ধি বা জয়েন্ট পেইন নিয়ে বসবাস করছে। এবং এখানে অঙ্ক সোজা, ওনার 100 কেজি ওজন আছে, আমরা যদি 70 কেজিতে নামে আনি, 70% ব্যথা নাই ওনার। দেখুন দিন দিন কিন্তু এই সংখ্যা বাড়ছে। কিন্তু মারাত্মক ঘটনাগুলো ঘটছে যদি আমরা ধরে নিই যে হৃদরোগের রোগীদের মধ্যে দৈহিক স্থূলতা কেমন, সর্বোচ্চ। স্ট্রোকের রোগীদের মধ্যে দৈহিক স্থূলতা কেমন, সর্বোচ্চ। এবং দিন দিন বন্ধ্যাত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে বাংলাদেশে, কিন্তু হু করে বেড়ে যাচ্ছে। এবং আরেকটা এর অঙ্কে, টাকার অঙ্কে বললে সকলে বুঝতে সুবিধা হয়, সেজন্য বলছি, যতজন মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায় এদের প্রায় 60% মতোই শুধু এই বন্ধ্যাত্বের কারণে যাচ্ছে। তাহলে কত বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু বিদেশে যাচ্ছে শুধু এই চিকিৎসার জন্য। এবং এদের মধ্যে 2 জনের 1 জন অথবা 2 জনই কিন্তু মোটা মানুষ। তাহলে স্থূলতা দেখেন, আপনার সন্তান না হওয়া থেকে শুরু করে সন্তান হলে তার পরবর্তী ঝুঁকি, মৃত্যু ঝুঁকি সব তৈরি করছে। এবং এখানে কিন্তু আবারও সেই জীবনযাপন ব্যবস্থাপনা, হরমোনের সমস্যায় কিন্তু এসে যাচ্ছে। যদি আমরা এটা একটু মিসকনসেপশন হতে পারে যে বেশিরভাগ মানুষ মনে করেন যে হাইপোথাইরয়েড হয়েছে এই জন্য ওজন বেশি। তাহলে আমি ওদেরকে বলি, তাহলে মনে করুন আমরা এখন চিকিৎসা করলাম, আপনার থাইরয়েড ফাংশন নরমাল হয়ে গেল। এবং এই কথাটি কিন্তু আসলে খুব কমলে অনেকে বলে থাকে যে আমি খুব কম পরিমাণে খাই, তারপর কেন আমার ওজন বাড়ছে, হয়তো আমার থাইরয়েড রিলেটেড কোনো প্রবলেম রয়েছে। আমি ওকে বলি যে আপনি 1000 ক্যালোরি খাচ্ছেন, 950 ক্যালোরি খরচ করলেন, প্রতিদিন 50 ক্যালোরি গায়ে জমছে। আরেকজন 3000 ক্যালোরি খায়, 3050 ক্যালোরি খরচ করে, প্রতিদিন 50 ক্যালোরি তার ঘাটতি থাকছে। তাহলে যে বলেন যে অধিকাংশ মোটা কিন্তু আসলে কম খায়, এটা কিন্তু সত্যি। কিন্তু এখানে 2টা ব্যাখ্যা আছে। একটা হলো যে উনি যতটুকু খান ততটুকু খরচ করেন না, কিন্তু উনি কম খান বলার পিছনে আরেকটা কারণ আছে। ওনার আসলে মনে হচ্ছিল আরও অনেক বেশি খাবেন, কিন্তু ওজনের কথা বলে কম খাচ্ছেন। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কম খাচ্ছেন না, সেটাও কিন্তু অন্যদের তুলনায় বেশি খাচ্ছেন। দুটোই হতে পারে, কিন্তু এই 2টা যোগফলই দাঁড় করাতে হবে। কি কতটুকু খেলাম, কতটুকু খরচ করলাম, প্রতিদিনের এই হিসাবটা দাঁড় করাতে না পারলে ওজন কমানো যাচ্ছে না। আর আরেকটা হলো যে যেমন ধরুন প্রতিজন মহিলা গর্ভধারণের পরেই কিন্তু মিনিমাম 3 কেজি ওজন ওনার বৃদ্ধি পাবে।
এই জন্য কিন্তু বাংলাদেশে মহিলাদের মধ্যে, প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে স্থূলতা প্রায় 21%, ছেলেদের মধ্যে 18%। কিন্তু এটা কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা স্কুল কলেজ গোয়িং ছেলে মেয়ে বলি, সেখানেও কিন্তু মেয়েদের মধ্যে স্থূলতা একটু বেশি। তাহলে এটার কিন্তু বাস্তব কারণ আছে, যেটা আসলে আমরা আজকের অনুষ্ঠানে বোঝা দরকার, যে আমরা কিন্তু বাংলাদেশে এখনও এমন পরিস্থিতি তৈরি করতে পারিনি যে একই হারে ছেলে মেয়ে বাইরে যাবে। তাহলে মেয়েরা কিন্তু কম বেড়ে যেতে পারছে। তাহলে বাইরে যেতে পারছে, পরিশ্রম কম করার সুযোগ, শারীরিক পরিশ্রম কম করতে হচ্ছে। তাহলে শারীরিক পরিশ্রম যদি কম করে, তাহলে ক্যালোরি তো জমা হবেই। এটা কিন্তু গর্ভধারণ করার আগের কথা বলছি। আপনি যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান, যে কোনো স্কুলে যান, কলেজে যান, সেখানে দেখবেন যে খেলাধুলা যাই করছে প্রধানত ছেলেরা করছে। তাহলে মেয়েরা ওই কমন রুমে বসে গোলতানি মারছে, এটা ওটা করছে। আর এখন তো ওই ডিজিটাল হওয়ার কারণে যে মোবাইল, ল্যাপটপ, এগুলো কেন্দ্রিক হতে রিক্রিয়েশন হচ্ছে, কিন্তু ক্যালোরি কিন্তু খরচ হচ্ছে না। তাহলে এটা যদি আমরা আবারও মহিলাদের ক্ষেত্রে সুস্বাস্থ্যটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে যেটা বললাম যে মহিলাদের দৈহিক স্থূলতা কিন্তু পিএমএস করবে। আপনি বলছিলেন যে স্থূলতার জন্য কিন্তু মহিলাদের গাইনোকোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পিএমওএস। আমার মনে হয় এই যে গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে, সে সম্পর্কে আরও বিস্তারিত আমাদের জানা উচিত। আপনাদের দুজনের কাছ থেকেই জানবো বিস্তারিত। তবে আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর তানজিনা হোসেন, আপনার কাছে এখন একটু জানবো, যেমনটি জানতে চাচ্ছিলাম বিরতির আগে, যে বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা দেখা দেয়, তার পাশাপাশি গাইনোকোলজিক্যাল প্রবলেমও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে। পিএমওএস কিন্তু তার মধ্যে অন্যতম। আর একটু জানতে চাই, আর কোন কোন ধরনের সমস্যাগুলো দেখা দেয় সাধারণত? একটু আগেই আমরা শুনছিলাম আসলে বাংলাদেশের নারীদের মধ্যে স্থূলতার হার অনেক বেশি। এটার কারণও ডক্টর সেলিম বলেছেন যে নারীদের নিরাপত্তা বা বাইরে যে খেলাধুলার অভ্যাস, কায়িক পরিশ্রমের অভ্যাস, এগুলো পুরুষদের তুলনায় কম, যে কারণে কিশোরী বয়স থেকেই কিন্তু মেয়েরা অনেক মুটিয়ে যাচ্ছে। এবং এই যেটা পিএমওএস এখন অত্যন্ত অ্যালার্মিংলি খুবই বেড়ে যাচ্ছে আমাদের সমাজে, পলিএন্ডোক্রাইন মেটাবলিক যে ওভারিয়ান ডিসঅর্ডার, যেখানে ইরেগুলার পিরিয়ড, অনিয়মিত মাসিক, মুখে লোম গজানো এবং পরবর্তীতে বন্ধ্যাত্ব, এইসব সমস্যা দেখা দেয়। এটি কিন্তু কিশোরীদের মধ্যে একেবারে মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে। এটা আজকের সমস্যা নয়, এটা কিন্তু একটা কনসিকুয়েন্স আছে। এই মেয়েদেরই পরবর্তীতে গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে, পরবর্তীতে তাদের হৃদরোগ হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। কাজে পিএমওএস যার আজকে হচ্ছে, যে কিশোরী মেয়েটির, তার আসলে আগামী সারা জীবনই এই যে মেটাবলিক যে সমস্যাগুলো, বিপাকীয় সমস্যাগুলো, এগুলো রয়ে যাবে এবং তার সাথে তাকে ফাইট করতে হবে। শুধু তাই নয়, তার যে পরবর্তী বংশধর, তাদেরকেও সে আক্রান্ত করছে। তার মেয়েরও, তার যে কন্যা হবে, তারও পিএমওএস হওয়ার আশঙ্কা থাকে। তার যদি জেস্টেশনাল ডায়াবেটিস হয়, গর্ভকালীন ডায়াবেটিস হয়, তার একটি নেতিবাচক প্রভাব পরবর্তী বংশধরের উপর রয়ে যাবে। এভাবে করে এটা চক্রবৃদ্ধি হারে আসলে বাড়তেই থাকবে, মানে পরবর্তী জেনারেশনে আরও বাড়বে এভাবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। একটু আগেই বলা হচ্ছিল যে বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটির একটা বড় কারণ বর্তমানে ধরা হয় যে ওবেসিটি, এবং বলা হয় শুধু 5% থেকে 10% ওজন কমালেই কিন্তু অনেক মেয়ে বন্ধ্যত্ব থেকে উতরে যায় এবং তার বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু যেটা বর্তমান সমাজে বাড়ছে। এছাড়া নারীদের মধ্যে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে গেছে। বাংলাদেশ পৃথিবীতে একটি অন্যতম দেশ যেখানে সবচেয়ে বেশি গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয় মেয়েদের মধ্যে। এর বাইরে যেটা পুরুষদের হয়, যেমন কার্ডিয়াক সমস্যা, কিডনি সমস্যা, এখন বলা হয় কিন্তু এটা নতুন নাম হয়েছে কার্ডিও মেটাবলিক কিডনি ডিজিজ। মানে বলা হয় যে হৃদরোগও আসলে একটা বিপাকজনিত সমস্যা, মেটাবলিক ডিজিজ, কিডনি সমস্যাও একটা বিপাকজনিত সমস্যা। ফ্যাটি লিভার খুব মানে আশঙ্কাজনক হারে বাড়ছে আমাদের সমাজে। আপনি যত মানুষেরই আলট্রাসোনোগ্রাম করেন, দেখবেন কিছু না কিছু ফ্যাটি লিভার আছে। তাহলে এটাও কিন্তু স্থূলতার সাথে জড়িত। এবং দুঃখজনক হচ্ছে যে আমরা শুধু অ্যাডাল্ট পারসন যারা রয়েছে তারাও না, এখন কিন্তু আমরা বাচ্চাদের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রেড 2 পর্যন্ত তাদের ফ্যাটি লিভার পাওয়া যাচ্ছে ছোটদেরও। তো এই সবগুলোর গোড়ায় রয়েছে সেই ওয়েট গেইন বা ওবেসিটি বা স্থূলতা। সবসময় সুস্থূলতাও নয়, আমাদের যে মেটাবলিক যে বিশৃঙ্খলা আমি বললাম, যে খাদ্যাভ্যাসে, শারীরিক পরিশ্রমে, এনার্জি ইনটেক এবং এনার্জি এক্সপেন্ডিচারের যে বিশৃঙ্খলা, এবং আমাদের ঘুম,
আমাদের টাইম টেবিল মেনটেন করা, আমাদের কায়িক শ্রম, খেলাধুলা, এক্সারসাইজ সব কিছু মিলিয়ে আমাদের যে মন্দ জীবনধারা, একটা ব্যাড লাইফস্টাইল, এইটাই আসলে আমাদের এই সব রোগবালাইয়ের জন্য দায়ী। একটার পর একটা ডিজিজ আসলে বাড়ছে। যদি আমরা শুরুতে গোড়ায় গলদটা আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু এই অনেকগুলো রোগকে একই সাথে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, আপনি যেহেতু শেখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে গলদের কথা বলছিলেন, একইভাবে ডক্টর সেলিম আপনি কিন্তু বলছিলেন যে আমাদের জানার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে অথবা হচ্ছে যে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু ত্রুটি রয়েছে, সেগুলো যদি আমাদেরকে বলতেন যে কিভাবে সেই ত্রুটিগুলোকে আমরা ওভারকাম করতে পারি। জি, আমরা কতটুকু ঝুঁকিতে আছি, কিভাবে ঝুঁকি কমাতে পারি। সহজ সরলভাবে যদি বলি যে বিভিন্ন বয়সের একজন পুরুষ বা মহিলা যেই হন, তার কিন্তু একটি আদর্শ দৈহিক ওজন থাকতে হবে। এটা কিন্তু এখন অনেকে আমরা জানি যে BMI দিয়ে হিসাব করছে, যেটি 22.9 নিচে থাকতে হবে বাংলাদেশের মানুষের জন্য। কিন্তু আমাদের জন্য আরেকটা, যেমন যে আমরা পেট মোটা আর কি, যে ওয়েস্ট হিপ রেশিও দেখি, ওয়েস্ট সার্কামফারেন্স দেখি, সেখানেও কিন্তু বেশি। এটা কিন্তু হৃদরোগের সাথে বেশি জড়িত। তাহলে এটাকে টার্গেট করে যদি আমরা জীবনযাপনে অভ্যস্ত হই, প্রতিদিনের খাদ্য ব্যবস্থাপনা, শারীরিক শ্রম এবং ঘুম নিয়ে একটু বলে আগে শুরু করি, কারণ ব্যাপারটা অবহেলিত রয়ে গেছে। এটা কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এখন। সেটি হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষকে 7 থেকে 9 ঘন্টার মধ্যে ঘুমাতে হবে। এবং এই ঘুম এরকম না যে একবার 2 ঘন্টা, একবার 1 ঘন্টা, একবার 4 ঘন্টা, এরকম নয়। রাতেই কিন্তু, দিনে নয়, রাতে নিরবিচ্ছিন্ন কমপক্ষে 7 ঘন্টা ঘুমাতে হবে। 9 ঘন্টার উপরে হলেও খারাপ, 7 ঘন্টার নিচে হলেও খারাপ। এখন বিশেষ করে করোনার এই সময়টাতে আমরা কিন্তু এই ডিভাইস নির্ভর হয়ে যাওয়াতে ঘুমের আরও বেশি ব্যাঘাত ঘটেছে, কারণ যে যখনই বিছানায় যাচ্ছে মোবাইলটা নিয়েই যাচ্ছে। এটা কিন্তু আমাদের ডায়াবেটিসের থেকে শুরু করে ওবেসিটি, পরবর্তীতে হৃদরোগ এবং অন্য শ্বাসকষ্ট, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং একই সাথে যে জয়েন্ট পেইন থেকে শুরু করে বাকি যেগুলো বলছি, এবং একই সাথে এটা কিন্তু স্ট্রেসও বাড়াচ্ছে। হ্যাঁ, প্রজনন ক্ষমতা ব্যাহত করা, সব জায়গায় কিন্তু আঘাত করছে। তাহলে আমরা যদি সুস্বাস্থ্য নিশ্চিত করতে একটা করে যদি বলি ত্রুটি, তাহলে সকলকে রাতের বেলা 7 ঘন্টার বেশি ঘুমাতে হবে, 9 ঘন্টার কম। এক। দ্বিতীয় হলো আমরা শর্করার সাগরে ভাসছি। এখানে দেখেন, আমি খুব ক্রুড তথ্যগুলো বলি। পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ শর্করা খায় বাংলাদেশ। পৃথিবীতে সবচেয়ে কম আমিষ খায় বাংলাদেশ। আর শাকসবজি আমরা আসলে খাইতে অভ্যস্ত নই। তাহলে সুস্বাস্থ্যকর খাবারগুলো আমাদের সব নিচে, অস্বাস্থ্যকর খাবারগুলো আমাদের নিচে উপরে। কিন্তু অস্বাস্থ্যকর বলছি, সেটা কিন্তু দরকার নেই তা না। এটা অস্বাস্থ্যকর হচ্ছে কখন? যখন পরিমাণের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে ভাত খাওয়া, রুটি খাওয়া, এগুলো শর্করাগুলোকে কমিয়ে আমিষ বাড়াতে হবে, শাকসবজি বাড়াতে হবে, ফলমূল বাড়াতে হবে। এখানে শাকসবজি বলতে গেলেই ভয়ঙ্কর একটা জিনিস ঢুকে যায়, সেটি হলো আলু। আলুকে আমরা বেগুন, পটল, লাউ, কুমড়ার মতোই সবজি ভাবি। আপনি তো যেহেতু পুষ্টিবিদ খুব ভালো করে জানেন যে আলু কিন্তু ভাতের চেয়ে বেশি শর্করা, গ্লাইসেমিক ইনডেক্স বেশি। তাহলে আলুকে ভাতের বিকল্প হতে পারে, রুটির বিকল্প হতে পারে, কিন্তু কোনো সবজির বিকল্প হিসেবে আমরা নিতে পারবো না। আরেকটি হলো যে আমরা কিন্তু বাংলাদেশে বেশি চর্বি খাই তা না, কিন্তু সমস্যাটা হলো যে চর্বিটা খাই এটি স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো নয়। তাহলে ভালো চর্বি খাবার অভ্যাস করতে হবে। অ্যানিম্যাল পশুর চর্বিটা সবসময় ঝুঁকিপূর্ণ, কিন্তু রান্নার তেল হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় ঝুঁকি। তাহলে সেই ক্ষেত্রে যে সয়াবিন তেল খাই, এটা কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তাহলে আমরা বাংলাদেশে কিন্তু চাইলেই অলিভ অয়েল নির্ভর রান্না করতে পারবো না। সেই ক্ষেত্রে মাঝামাঝি হতে পারে ক্যানোলা বা সূর্যমুখীর তেল। সবচেয়ে ভালো হয় তেল খাওয়া যদি কিছু কমিয়ে ফেলতে পারি, এবং মাছ খাওয়াটা বাড়াতে পারি। হোক, সেই তেলের পরিমাণটা অবশ্যই কমাতে হবে। যেমন যদি 4 জনের একটি পরিবার থাকে, আমরা যদি এখন জিজ্ঞাসা করি অনেকে, যেমন ছেলে বা মেয়েটা মোটা হয়ে যাচ্ছে, সেজন্য এসেছেন, জিজ্ঞাসা করি যে আপনি এক মাসে কতটুকু তেল খান? কয় 11 লিটার, 12 লিটার। কি ভয়াবহ অবস্থা দেখেন, যেটি হওয়ার কথা ছিল 3.5 লিটার বা সর্বোচ্চ 4 লিটার। আরেকটা জিনিস আমাদের বাংলাদেশে খুব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, যে লবণ। আমরা প্রথমে ভাবতাম যে লবণ শুধু উচ্চ রক্তচাপের কারণ, এখন কিন্তু ডায়াবেটিস করতে পারে এবং ডায়াবেটিসের রোগীর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তাহলে আমরা কতটুকু খাই? বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে 6.68 গ্রাম থেকে 18 গ্রাম একজন মানুষ প্রতিদিন লবণ খায়, যেটি কোনোভাবে 5 গ্রামের উপরে হওয়া উচিত নয়। তাহলে সবাই কিন্তু এই কাজটা করছি। এবং অনেকে বলে কি, আমি তো আলগা লবণ বা টোকা লবণ যেগুলো বলে খাই না, এটা খাওয়া দরকার নাই, কিন্তু ওনার তরকারিতেই বেশি হয়ে যাচ্ছে।
তাহলে এটি কিন্তু কমানোটা জরুরি। তাহলে আমি যেহেতু কি ভুল করছি, কি সংশোধন, এটি বলি। আরেকটি হলো যে যত আনুষ্ঠানিকতাই হোক, খাবারটা সুস্বাস্থ্যকরই হতে হবে। কারণ আমি 100 জন 200 জন বা 1000 জন মানুষকে দাওয়াত দিয়ে অস্বাস্থ্যকর খাবার খাওয়ালাম, এটা কিন্তু এক ধরনের সামাজিক অপরাধ করলাম আসলে। আমি যদি না পারি তো আমি মানুষ কমিয়ে ফেলি খরচের কথা ভেবে, কাউকে খাওয়ানোর দরকার নাই, কিন্তু কারো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবো খাওয়াই, এটা তো আমার অধিকার নাই তো। কিন্তু এটা কিন্তু আমরা উৎসবমুখর পরিবেশে সবাই করছি। তাহলে এটি দৃষ্টিভঙ্গি পরিবর্তন একলা পারা যাবে না, কিন্তু কাজটি শুরু করতে হবে কিন্তু আমার কাছ থেকেই। আমি আপনারা যদি 3 জন বুঝে ফেললে আরও 3 জন বুঝবে, আরও 5 জন বুঝবে। কিন্তু সবচেয়ে বড় কাজটি করতে পারে শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, কারণ ক্লাস 1 থেকে শুরু করে যদি যত উপরে উঠবে, তার বয়স, তার দৈহিক কাঠামোর সাথে তাল মিলিয়ে যদি আমরা পুষ্টি কেমন হবে, শারীরিক পরিশ্রম কেমন হবে, এবং একটি শারীরিক পরিশ্রম নিয়ে খুব বেশি বললে একটি কথা বলি, প্রতিটি ক্লাসে পরবর্তী ক্লাসে যেতে হলে সে ছেলে বা মেয়েটি যদি শারীরিক প্রতিবন্ধী না হয়, তাহলে তার পরীক্ষায় পাশ করার জন্য কিছু তাত্ত্বিক প্রশ্ন থাকবে শারীরিক শ্রম নিয়ে, এবং কিছু শারীরিক শ্রম সম্পাদন করতে হবে। এটি না করলে কিন্তু আমাদেরকে এই বিপাকীয় রূপ থেকে মুক্ত করার কোনো রাস্তা খোলা নাই। স্কুল কলেজে এই শারীরিক শ্রম সম্পাদনের জায়গা থাকতে হবে, খেলার মাঠ থাকতে হবে, ফুটবল, ভলিবল থেকে শুরু করে বিভিন্ন রকম খেলা। অর্থাৎ আমরা যদি একেবারে সামারিটা বলি যে এককভাবে আসলে সম্ভব নয়, পরিবার থেকে এবং সেই সাথে যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, সেখানে যদি আমরা কাজ করি তবেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এবং এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বাড়তি অনুষ্ঠানটি। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।